বিএনপি কোন থিয়েটার বাজে? বিএনপি আগে ডাকতে হবে। কি বলেন আপনারা? এগুলা করে বৈষম্য সৃষ্টি করেন। এই জন্য বৈষম্য সৃষ্টি করেন। এই জন্য আমরা বৈষম্য সৃষ্টি করেন। বিএনপি কে থিয়েটার বাজে? তাকে সব জিজ্ঞাসা করতে হবে। তাকে জিজ্ঞাসা করে দেশ চালাইতে হবে। সে কে? ইসলামী দলটা কে? জামাতি বা কে? হয় রাজনৈতিক দলের সাথে কথা বললে সকল রাজনৈতিক দলকে ডাকতে হবে, সবাইকে ডাকতে হবে, 58টা দলের নেতাদেরকে ডাকতে হবে। কাউকে ডাকবেন না, আবার ঐক্যের কথা বলবেন, আবার আপনারা আবার বলবেন ঠিক আছে। হোয়াট ইজ নট ঠিক আছে? ঠিক আছে মানে কি? বিএনপি কে? জামাত ইসলাম কে? উনাকে একা ডাকবেন? কেন আপনি নন? কেন আমি নই? কেন একজন নয়? 58টা আছে, 58টা কেন ডাকবেন না আপনি? কেউ না আসতে পারে, তার সমস্যা থাকতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু আপনি কেন 58টা রাজনৈতিক দলকে একসঙ্গে ডাকলেন না? দর্শক সালাম, শুভেচ্ছা রইল আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিড়ে আমি স্বাগত জানাচ্ছি। সালাম এবং শুভেচ্ছা। আমাদের সাথে আজকের অতিথি দেশের বরেণ্য রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামান রঞ্জন, এবং সমসাময়িক বিষয়ে তিনি তার বিশ্লেষণ মত তুলে ধরেন জাতির সামনে। আখতারুজ্জামান রঞ্জন, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। আপনারা জানেন দেশে একটি শোকাবহ পরিস্থিতি চলছে ম্যাজিস্ট্রেট স্কুলে বিমান দুর্ঘটনার পর। গত 24 ঘন্টায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার মধ্যে সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়েছিল, কয়েক ঘন্টা উপদেষ্টারা অবরুদ্ধ ছিলেন, তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, এবং একের পর এক ঘটনা পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। আজকেও বিভিন্ন জায়গায় পুলিশের সাথে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিক দলের সহায়তা নিচ্ছে, কিছু সমালোচনা তৈরি হয়েছে। সরকার পরিস্থিতি ট্যাকেল দিতে পারেনি, ব্যর্থ হয়েছে, এই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। রাজনৈতিক দলগুলোও বলছে যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। সেই সময় হাস্যোজ্জ্বল মুখে যমুনায় বৈঠক, মানুষের কাছে সেটাও একটা লেগেছে যে একটা দিন শোক ঘোষণা করা হলো, কেন যেন তাদেরকে খুব হালকা মনে হচ্ছিল। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আমরা সার্বিক দিক যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, আমরা কোন জায়গায় আছি, কেমন চলছে, কি দেখছেন, কোন দিকে যাচ্ছে দেশ? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি আপনার অগণিত দর্শক শ্রোতাদের কাছে জানাচ্ছি আমার প্রত্যেক শুভেচ্ছা, সালাম। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা নিয়ে তো আর বলতে ভালো লাগছে না, 2 দিন হয়ে গেল। আমরা তো খুব তাড়াতাড়ি যে সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করি, আর না ভুলেই কি করবো, একটা পর একটা ঘটনা যেভাবে আমাদের সামনে চাপিয়ে দেওয়া হয় বা চলে আসে, আমরা তো সবকিছু মনে রাখলে পাগল হয়ে যাব। আপনি ঠিকই বলেছেন, যেভাবে হাস্য উজ্জ্বল চেহারা অভ্যর্থনা, যেভাবে তারা চিবুচ্ছিল, খাচ্ছিল, টেলিভিশনে যেভাবে দেখাচ্ছিল, মনে হচ্ছে সরকার জনগণকে দে ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার, যেটা বাংলা আমি বলি যে ড্যাম কেয়ার, মানে এই সরকার তো জনগণের সরকার নয়। কাজে জনগণকে বোঝানোর কিছু নাই। ওনারা হয়তো মেসেজটা দিয়েছেন তাদের মাস্টারের কাছে, দেখো উই আর নট অরিড, এভরিথিং ইজ অফ ফাইন। এখন আমাদের চেহারা দেখো, ছবি দেখো। এখন 4টি রাজনৈতিক দলের 8 নেতাকে নাকে রশি বান্ধিয়ে নিয়ে আসছি। তারা রাত্রেবেলা চলে আসছে উইদাউট আস্কিং কোয়েশ্চেন, উইদাউট আস্কিং এজেন্ডা, এবং কোনো কিছু স্পষ্ট না করে কারা আসবে, কারা থাকবে, আমরা 4টা দলই কেন আপনার সঙ্গে আসবো, বাকি দলগুলো কোথায়, আপনি 4টা দলকে কেন আলাদা কথা বলতে চাচ্ছেন, কোনো প্রশ্ন না করে। নেতৃত্বের কত বড় শূন্যতা হলে, কত বড় মানে দৈন্যতা হলে পরে এখন আপনি তখন এই যে রাজনৈতিক নেতৃত্বের দৈন্যতা, এই যে রাজনৈতিক এই যে আমাদের অবস্থা, আপনি একটা বলেন এত বড় একটা শোকের পরে আপনি সেখানে 4 জন রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন, আপনারা কি এজেন্ডা নিয়ে গেলেন, কেন গেলেন, কি কারণে গেলেন? আপনারা 4টি রাজনৈতিক দলে কি আপনারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন? পরবর্তী দেখা গেল আজকে 10 জন রাজনৈতিক দল নেতাকে ডাকছে, তাহলে সারা বাংলাদেশে কি 14 জন? আর একটি অভিন্ন ইস্যুতে আপনি পার্ট করে ডাকবেন কেন, কি কারণে ডাকবেন? এই প্রশ্নগুলো কে করবে, কার কাছে করবে? এই সরকার এত হাস্যোজ্জ্বল ভাবে দেখাচ্ছে সবাইকে, তার মাসটাকে দেখাচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু হয় নাই, তোমরা ঘাবড়িও না, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা সব ঠিক মতো চালাচ্ছি। এবং দেখো আমরা এই ঘটনার পরপরই আমরা 4 দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি, শোকজ করেছি, তারা আসছে এবং তাদেরকে ধমকিয়ে দিয়েছি, তাদেরকে বলে দিচ্ছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনার আসিফ নজরুলের যে ভাষায় কথা বলেছে, এরপরে রাজনৈতিক দলের কোনো সম্মান থাকে বলে তো আমার মনে হয় না। সে আসিফ নজরুল বলেছে, প্রধান উপদেষ্টা থেকে বলেছেন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তার মানে ঐক্যবদ্ধ নাই বলে তো ঐক্যবদ্ধ থাকার জন্য বলছে, উনি ঐক্যবদ্ধ থাকার জন্য এসে ধমকে দিলেন।
এবং সে ধমক খেয়ে ওনারা 4 জন বেরিয়ে গেলেন, দুই দল কথা বললো আর দুই দল মাথা নিচু করে চলে গেল। এই যে অবস্থা, এই অবস্থাতে আমরা কি বিশ্লেষণ করব, কি বলবো? এই সরকারের কাছে তো কোনো দামই নাই। আগামী গত সরকারকে তো গালাগালি করলে তো জেলে যেতে হইতো, এটা তো ভালো ছিল, জেলে গেলে তো মানুষের কাছে বুঝতো যে না ও জেলে গেছে। এই সরকার তো গায়ে মনে হয় এত মোটা চামড়া যে তাদের গায়ে লাগে না। আপনি দেখেন আজকে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব বলেছেন যে সরকার চাইলে উনি পদত্যাগ করবেন। এটা কোনো এথিক্যাল কথা হইলো? এটা কোনো মূল্যবোধের কথা হইলো? শিক্ষিত মানুষের কথা হইলো? সরকার চাইবে কেন আপনি পদত্যাগ করার? সরকার তো আপনাকে ডিসমিস করবে, সরকার আপনাকে বরখাস্ত করবে। সরকার আপনাকে বলবে কেন পদত্যাগ করেন? সরকার তো আপনাকে বরখাস্ত করবে, এবং বরখাস্ত করার আগে আপনাকে ভদ্র থাকাতে বলতে পারে তাহলে আপনি পদত্যাগ করে চলে যান। সরকার তো বরখাস্ত করার কথা। এখন আপনি একটা জিনিস, আপনি মিটিংটা ছিলেন, একটা জিনিস দেখেন মিটিং এ ব্যাপারটা কি যে উত্তরে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা নিয়ে মিটিং, কিন্তু ওই মিটিং এ এই নিয়ে কি আলোচনা? এই যে ছাত্রদের দাবি, এটা নিয়ে এত জল ধরা হলো, এইসব নিয়ে কি আলাপ হলো? মানে একটা আলাপের সঙ্গে এখন ওটার মধ্যে ওনারা ফেস্টিভ্যালটাকে গুরুত্ব দিচ্ছেন। ভাইয়া কে বললো যে, কে বললো আপনাকে যে উত্তরার ঘটনা নিয়ে মিটিং হয়েছে? কোথায় পেলেন আপনারা? কে বলছে? তাহলে কেন আমরা তো তাই জানি, জাতি তো তাই মনে করছে। তারা তো আপনি এত মনে করেন কেন? আপনি এত কিছু মনে করেন কেন? এই যে মনে করা নিয়ে তো সমস্যা হয়েছে। আপনারা সবকিছু মনে করে ফেলেন, আপনারা সবাই নিজেদের মতো করে মাধুরী মিশায় কথা বলে ফেলেন। ওনাদেরকে কেন ডাকছে? সরকার কি বলছে? সরকার কি বলছে আমরা এই জন্য ডাকছিলাম? ওনারা চা পান খাইতে বসছে এবং হাসি খুশি ফুর্তি, কি নির্লজ্জের মতো আমাদের প্রধান উপদেষ্টা হাসতেছিলেন, কিভাবে এক একজন কামড়াচ্ছিলেন। তারপরে ওই আলোচনায় ওইখানে আপনি যে বিষয়টা বলার চেষ্টা করতেছেন, যেটা ওই বিমান দুর্ঘটনা নিয়ে কথা হবে, তাহলে সেখানে আলী রিয়াজ কেন? সেখানে মনির হায়দার কেন? সেখানে তথ্য সচিব কেন? তারা কেন ভিতরে? তারা কেন সেখানে তাদের পাশে বসবে? বিষয়টা তো হচ্ছে গেট টুগেদার, আসেন চা পান খাই, খুব মজা হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, খুব আনন্দের কথা, ফুর্তির কথা, আমাদের জন্য একটা ভালো সুযোগ দিয়েছে, আমরা কথা বলার সুযোগ দিয়েছে, আসেন আমরা কথা বলি। আর যদি আপনার ঐক্যবদ্ধ না হন, এবার তো শিশুদের মারছি, আগামীতে কিন্তু আপনাদের মারবো, হয়তো এই কথা বলে দিয়েছেন, হয়তো উনি হাসতে হাসতে বলে দিয়েছেন এইবার 32টা শিশুকে মেরেছি, দেখা দিলাম কি করতে পারি আমরা। আগামীতে যদি লাইনে না আসেন, ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনারা কে কোথায় বেগরে প্রাণ হারাবেন, কার উপরে হেলিকপ্টার পড়বে, কার উপরে কি পড়বে আমি কিন্তু জানি না ভাই। উনি হাসতে হাসতে বলে দিলেন। আমার তো মনে হয় এই কথাগুলোই বলছে। আপনার সাবেক দল বিএনপিতে কি অভিজ্ঞ মানুষ নাই, ভালো মানুষ নাই? তাদের নিশ্চয়ই অসংখ্য আছে বাংলাদেশের সেনা রাজনীতিবিদদের মধ্যে আছে, ওনারা কি বোঝে না? এত বড় দল, তখন ওনাদের কি ভবিষ্যতে এসব প্রশ্নের তো সাময়িক সময়ে, তো আপনার এই দলের কি প্রশ্নের করতে হবে না? ভাই এই প্রশ্নের উত্তরটা দিয়ে কি আমি আবার বহিষ্কার হবো? আপনি কি আবার বহিষ্কার করতে? আপনার তো বহিষ্কার 5 বার হয়েছে, আমি কি বলেন, আপনি যে প্রশ্নটা সরাসরি করলেন, আপনি আমাকে বলেন, আমার তো বডি ল্যাঙ্গুয়েজে আমি একটা জিনিস ধন্যবাদ জানাই আমাদের দুই নেতা যারা গিয়েছিলেন, তারা অন্তত গম্ভীর ছিলেন, তাদের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ছিল, তারা উদ্বিগ্ন ছিলেন, এই জন্য আমি ওনাদের ধন্যবাদ জানাই। কাজে ওনারা উদ্বিগ্ন ছিলেন এবং আমি আশা করেছি নিশ্চয়ই উনি উদ্বিগ্নতার কথা উনি স্পষ্ট করে তাদের কাছে বলে আসতে পেরেছেন, এবং বলে আসতে পেরেছেন বলেই হয়তো ওই ওনাদের নামে কেউ কিছু বলে নাই। উল্টা আসিফ নজরুল বলছে বিএনপি নাকি বলছে যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ গদ বাঁধা কথাগুলো বলে দিবেন। আমার তো মনে হয় না বিএনপি নেতারা কোনো অবস্থাতে ওই পরিপ্রেক্ষিতে নির্বাচনের কথা বলেছে, বলার কোনো সুযোগ ছিল না, ওখানে নির্বাচনের ইস্যুটা আসার কোনো সুযোগ ছিল না। এটা আসিফ নজরুল উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাটা বলেছে। কারণ আপনি বলেন এখানে যে ইস্যুতে যাক, এখানেও যেহেতু আলী রিয়াজ ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি সংস্কারের ব্যাপারে কিছু ঐক্যমত হওয়ার জন্য হয়তো অনুরোধ করতে পারে, তাদেরকে সুযোগ নিয়েছে এই এই বোমা বলে ওই বিমান দুর্ঘটনাকে। বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূস শব্দ বিভিন্ন বিষয়ে সুযোগ নিতে উস্তাদ, উনি বিভিন্ন সুযোগে বিভিন্ন কাজ করেন। উনি হয়তো এই সুযোগটা নিয়ে 4টি দলকে ডেকে বলেছে যে আপনারা এই আমার যে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবগুলো দিয়েছে আজকে, এই প্রস্তাবগুলো আপনারা মেনে নেন,
হয়তো এই কথাটা বলার জন্য ডেকেছে। এখন এটা গ্রাউন্ড হিসাবে মানুষকে বোঝানোর জন্য বুঝাইছে আপনারা যে লিখতেছেন কোথেকে পাইছেন জানি না, যে এটা ওই বিমান দুর্ঘটনার জন্য ডেকেছে। আমার মনে হয় কালকে আলোচনার সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক ছিল না। যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে ডক্টর ইউনূস সাহেব কোনো অবস্থাতে হাসতে পারতেন না, কোনো অবস্থাতে ক্যামেরার ছবিতে দেখাইতে পারতেন না, ক্যামেরাকে এলাও করতেন না যে তোমরা খাইতেছেন, শরবত খাইতেছেন, গাছ খাইতেছেন, বাদাম খাইতেছেন এবং সামনে শরবতের গ্লাস, এই ছবি দিবে। এই ছবি তো উদ্দেশ্যভাবে দিয়েছে আপনার জন্য না, বাংলা জনগণকে দেখানোর জন্য না, এটা দেখানোর জন্য বাইরে ওনার যারা প্রভুরা বসে আছে তাদেরকে দেখানোর জন্য যে আমরা ন্যূনতম উদ্বিগ্ন নই, আমরা এই ঘটনা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই, আমরা 4টি বড় দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি, তাদেরকে শাসিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এবং মিটিং এর পরে তারা বলেও দিয়েছে যে হ্যাঁ আমরা বলে দিয়েছি উনি দৃশ্যমান দেখতে চান। মানে এই দৃশ্যমানে কার লাভ হবে, মানে কি দৃশ্যমান কি দেখতে চান? বললাম কি দৃশ্যমান, এবং এই দৃশ্যমান দেখতে চান কেন বললেন উনি। এবং আসিফ নজরুল সেখানে বিএনপি সম্বন্ধে কি বললো, যে বিএনপি বলবে নির্বাচন হয়ে গেলে এগুলো সমাধান হয়ে যাবে। কোন কথা কি বলেন, কার বাতি কি পান্তাবাতি কি, এটা তো পুরনো কথা। এখন আসিফ নজরুল তো অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাগুলো বলছে। উনি তো একবার এক্সপ্লেন করলেন না উনি 9 ঘন্টা কেন অবরুদ্ধ ছিলেন ওই স্কুলে, মাইলস্টোন স্কুলে, কেন একজন বাংলাদেশের উপদেষ্টা 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন। বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা থাকতে পারে 9 ঘন্টা অবরুদ্ধ থাকা মানে কি বলেন? এই 9 ঘন্টা ওনার কি হিসেবে হবে? ওনার ছুটি হিসেবে গণ্য হবে, দায়িত্ব পালন হিসেবে গণ্য হবে, না বন্ধু অবস্থায় গণ্য হবে? কিভাবে গণ্য হবে? ওনার 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, তার মানে হি ওয়াজ আন্ডার অ্যারেস্ট বাই দ্য পিপুল। কাজে ওনার তো বেতন নেওয়ার অধিকার নাই ওই 9 ঘন্টার, ওনার তো কোনো ভাতা নেওয়ার অধিকার নাই 9 ঘন্টার। 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, বন্দী ছিলেন, জনগণ তাকে বন্দী করেছিল। কাজে এই বিষয়গুলো তো পরিষ্কার করতে হবে। কাজে আমি মনে করি আমাদের দেশে একটা রাজনৈতিক দৈন্যতা চলছে এবং সেই দৈন্যতার সুযোগ নিয়ে আজকে সরকার ক্ষমতায় আসছে। আপনি আমাকে বলেন তো কালকের এই মিটিং এ মনির হায়দারের কি দরকার ছিল ওখানে যাওয়ার? উনি তো পলিটিক্যাল অ্যাডভাইজার, উনি তো ডাকা হয়েছে, উনি পলিটিক্যাল অ্যাডভাইজার। ওনার তো পলিটিক্যাল অ্যাডভাইজারের নাম উনি বিশেষ সহকারী। হ্যাঁ, পলিটিক্যাল বিশেষ সহকারী, পলিটিক্যাল আবার কোথায় পেলেন পলিটিক্যাল সহকারী? উনি বলছে বিশেষ সহকারী, পলিটিক্যাল কোথায় পেলেন? বিশেষ সহকারী পদ দিয়া উনাকে সংস্কার কমিটিতে দেওয়া হয়েছে, সংস্কার কমিটি দেওয়া হয়েছে বিশেষ সহকারীর পদ দিয়ে। এখানে কেন নিয়ে আসলেন? আলী রিয়াজ কেন কালকে এখানে আসলো? যদি জাতীয় ইস্যু নিয়ে কথা হয় আলী রিয়াজ কেন এই মিটিংয়ে থাকবে? তাকে কেন আনা হলো সভাতে? এটা যদি জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে রাজদর্শক কথা হয় তাহলে সেখানে পিছনে থাকবে তথ্য সচিব, সামনে কাতারে কেন সে আসলো? সামনে আমরা কি কেবল তির্যক চোখে দেখছি? আমি যদি এভাবে বলি যে জাতির বড় বড় ক্রাইসিসে পাশের দেশেও সর্বদলীয় বৈঠক হয়, আমাদের দেশে আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন এটা হয় না। ডক্টর ইউনূস সাহেব করছেন, এটা হতে পারে ভালো জিনিস করছেন, আমরা কেন এভাবে দেখছি না? এটা যদি সর্বদলীয় হইতো আমার কোনো আপত্তি ছিল না, এবং উনি যদি ঘোষণা করতো আমি সর্বদলীয় মিটিং জনসভা বসছি তাহলে উনি তো বলেন না আপনারা এগুলো যে আপনাদের তেলটা মারেন, তেল মারা কোনো মানে আছে? উনি তো বলছে এই 4টি দলকে ডেকে বলে দিয়েছেন আপনাদের ঐক্য দরকার, ঐক্য আপনার দৃশ্যমান ঐক্য দেখান। উনি তো জাতীয় ক্রাইসিস দিয়ে বসেন নাই, উনি তো বলেন নাই। আপনার কোথায় পাইলেন এগুলো ভাই? আপনারা তো এই সরকার আপনাদের কথাগুলো যদিও সরকার বিরোধিতা করতে চান তো হয়ে যায় দালালি। এই সরকার তো বলে না জাতীয় সমস্যা আলোচনা করার জন্য আমরা 4টি দলের নেতাদেরকে ডেকেছি, এটা তো বলে নাই। আমরা তো উনি শান্তিতে নোবেল জয়ী মানুষ, আমরা তো বিরাট বোকা তাইলে যে উনি, আমরা তো ভাবছি যে আমাদের এতগুলো সন্তানের লাশ আমাদের কাঁধের উপরে অনুভূত এটা নিয়ে বসছেন, তা আমরা তো সরল মনে তাই বিশ্বাস করছি। উনি একবার সে কথাটা বলেছেন, এটা কি আমাদের দোষ? এটা কি আমাদের দোষ? বলেছেন যে আমি আপনাদেরকে তড়িৎ ডেকেছি কারণ এই বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। উনি তো এসে হাস্যরস করতেছেন, বাদাম খাইতেছেন, কি রাতে ডিনার খাওয়া কিনা জানি না, খাওয়া দাওয়া করতেছেন। ওনার কাছে কোথাও সিরিয়াসনেস দেখেছেন? ওনার চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি আলী রিয়াজের চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি মনির হায়দার বা শফিক আলমের মুখে কোনো এতটুকু টেনশন দেখেছেন? তারা তো ফুর্তিতে খাচ্ছে, পানি খাচ্ছে, ফলের রস খাচ্ছে। একজন মানুষের শোকের মধ্যে জাতীয় বিষয় আলোচনা করতে গিয়ে এগুলো করবেন আপনি? এগুলো আমাদেরকে কেন বলান রে ভাই? আমরা তো এগুলো চুপ থাকতে চাই, বলতে চাই না। আর বললে সত্য কথাটা বলতে চাই, মুখের উপরে বলতে চাই যেটা সত্যি চাই, আমরা সরাসরি বলতে চাই।
এখানে যা স্পেড বলতে চাই, যেটা অন্যায় বলতে চাই, যেটা ভুল বলতে চাই, তার জন্য যে আমার শিরোচ্ছেদ হবে। আপনি কি কারণে কি যুক্তিতে আপনি বলতেছেন খুব বড় মহিমান্বিত উপন্যাস লিখতেছেন, কাব্য লিখতেছেন, উনি জাতীয় সমস্যা সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক পোস্টে বসেছেন, ধাপ্পাবাজ। এবং আপনাদেরকে ধাপ্পা দেওয়া কত সহজ। পুনিয়া সাহেব, আপনারা কখন যে কি কারণে আপনারা লেখেন, এই দেশের সাংবাদিকরা তো সারাদিন লেখেন পত্রিকার কাটতির জন্য, আমাদের কাটতি বাড়বে এই জন্য আমরা লেখেন। আপনি সত্য লেখেন? আপনি কি করেন? আপনি সিনিয়র সাংবাদিক কি করে বললেন যে উনি জাতীয় সমস্যা আলোচনা করার জন্য রাজনৈতিক দলের সঙ্গে নেতা বসছেন? এটা কিভাবে চিন্তা করবো যে আমার 30টা সন্তানের লাশ আমার কাঁধে, আমি এসব অন্য কিছু নিয়ে বসছি? এটা কে চিন্তা করবে? একটা সুস্থ মানুষ এটা চিন্তা করবে? আমরা তো সরল মনে বিশ্বাস করছি। কারণ আপনি সরল মানুষ তাই, কিন্তু শয়তানের মতো চিন্তা করে। শয়তান যারা, তারা শয়তানের মতো চিন্তা করে। আপনি বলে ঐক্যের কথা বলছেন, যদি উনি রাজনৈতিক ঐক্যের কথা বলে থাকেন তাহলে 4টি দলকে কেন ডাকলেন? উনি বললে কি কালকে সব দল আসতো না? এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন। দলকে ডাকলেন আপনি, যেখানে দল অলরেডি নিবন্ধিত দল আছে 58টি, আপনি 58টি দলকে দেখে বলতেন আমি সবাইকে পাই নাই, আমরা 4 জনকে পেয়েছি, বাকিরা আসে নাই, এটা হলে বলতেন। ডাকতে হবে, বলেন। এই চয়েসটা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন আছে। ধরেন 4 জনকে আপনি ডাকছেন, ঠিক আছে, বিএনপি, জামাতে ইসলামী, ঠিক আছে, চরমনাই ইসলামী আন্দোলন, তাদের অনেক সমর্থক মোটামুটি দেশে। কেন ঠিক থাকবে? আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, কি কারণ ডাকলেন না? কোন মানদণ্ডে আপনি 4 জনকে আলাদা করেছেন? কোন মানদণ্ডে? এইটাই তো বৈষম্যপূর্ণ, এইটাই তো বৈষম্যপূর্ণ। আন্দোলন করে বৈষম্য করে আসছেন, আপনি 4টাকে কেন আপনি আলাদা ব্রাহ্মণ বানাবেন? 4টা ব্রাহ্মণ কেন? আমরা এই 4টাকে খুব পছন্দ করি, তার মধ্যে এনসিপি কে বেশি পছন্দ করি। এই ক্যাটাগরিতেও এনসিপি কিভাবে 4 নাম্বার দল তাইলে? তাহলে এই জন্য বলেন যে আপনি এনসিপি কে আপনি 4 নম্বর কেমন আনলেন? তাহলে এইগুলা প্রশ্ন করেন, এগুলো তো ঠিক আছে বলেন ভাইয়া, আপনি তো ঠিক আছে, তাহলে আপনি কোর্টটাকে ওইটুকু কোর্ট করে ছেড়ে দিবে। আপনাদের আজকে ডিজিটাল যুগে কি হবে? আপনি বলবে পূর্ণিমা বলছে এনসিপি কে ডাকা, বিএনপি কে ডাকা ঠিক হয়েছে, আপনি যে দুপুরটাকে বলছেন ঠিক হয়েছে, তাহলে এইটুকু কাট করে ছেড়ে দিবে আজকে ফেসবুকে, ছেড়ে দিবে আপনার ইউটিউবে, যে পূর্ণিমা আলোচনায় বলেছে যে বিএনপি কে ডাকা, জামাতকে ডাকা ঠিক হয়েছে। কিন্তু আপনি বাকি দলগুলোকে অপমান করলেন, আপনি জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন। কে সৃষ্টি করলো? জনাব ডক্টর ইউনূস। উনি জাতিকে বিভক্ত করলেন, 4 ভার্সেস 10 ভার্সেস আরো বাকি দল রয়ে গেছে। ইউনূসের চোখে মুখে এত হাসি খুশি কেন? গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। কয়টাকে ডাকেন কালকে পরশু দেখি? তা উনি অলরেডি জাতিকে বিভক্ত করে ফেললেন, আবার বলছেন ঐক্য। তো ঐক্য মানে কি? ঐক্য মানে সবাই আসতে হবে, আর ঐক্য মানে উনি তো ঐক্য হইতে হবে, উনি তো বলতে হবে আমি এদের সঙ্গে আছি, আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে আছি। সকল রাজনৈতিক দল বলবে উনার সঙ্গে আছে, বাহ কি মজা, উনার সঙ্গে সবাই থাকতে হবে। উনি ক্যাটারে বাবা, ক্ষমতায় বসছেন বলে আপনি দরার সরা জ্ঞান করেন। আমরা তো জানি যে এনসিপি ওনার স্নেহের দল, আমরা জানি যে এনসিপি ওনার স্নেহের দল, এগুলো তো এনসিপির সঙ্গে পরামর্শ করে উনি করেন বলে শোনা যায়। জানেন, আপনি জানেন এটা তো ব্যাপার না, আপনি জানতে অনেক কিছুই, আপনি জানার তো কোনো মুখ্য বিষয় না। প্রশ্নটা হচ্ছে নীতিগত প্রশ্ন, নীতির প্রশ্ন। এখানে আপনি কারোর প্রতি এক্সট্রা কোনো প্রিভিলেজ দেখাতে পারেন না, আপনি শপথ নিয়েছেন, কাজে এটা প্রিভিলেজের প্রশ্ন না, এটা হলো আপনার শপথের প্রশ্ন। আপনি ইচ্ছা করতে পারেন না। আপনাকে আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন আর বিএনপির সঙ্গে সভা করতে বসছেন, এক জিনিস না। আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন, বিএনপি জামাতের সঙ্গে বসছেন, এটা এক কথা নয়। রাজনৈতিক দল মানে সবাই, প্রতিটা দল। আপনি সেখানে বলতে পারেন যে আমরা আওয়ামী লীগকে ডাকি নাই, আমরা কমিউনিস্ট পার্টিকে ডাকি নাই, আমরা ইনু জাসদকে ডাকি নাই, এরা স্বৈরাচারী দল, এদিকে আমরা ডাকি নাই। ভেরি গুড, বলে দেন, প্যাকেট করে দেন যে আমরা 58টা দলের মধ্যে এই 8 জনকে ডাকি নাই, এই 9 জনকে ডাকি নাই, এই 9 জনকে মনে করি আমরা বর্তমান বাংলাদেশের পক্ষে না, তারা বৈষম্য আন্দোলনের স্পিরিট বহন করে না, অতএব আমরা 8 জনকে বাদ দিয়ে বাকি সবাইকে দেখেছি। তার মধ্যে 2 জন আসছে, 3 জন আসছে, 5 জন আসছে, সেটা অন্য পয়েন্ট। কিন্তু আপনি কি করে ডিভাইড করলেন?
আপনি কি করে 10 জন 4 জন ভাগ করলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কোথায় একেবারে পাইলেন শেষ এই ক্ষমতা? আবার আপনি একেবারে শেষ ঐক্যের কথা বলেন। বলেন প্লিজ, প্লিজ। শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করবো, ছোট্ট 1 মিনিটে যদি আপনি এটা একটা আপনার প্রতিক্রিয়া, যে ওনারা আধা ঘন্টার জন্য একটা আর্থিক সহায়তা চেয়েছিলেন উত্তরার মাইলস্টোনের বাচ্চাদের জন্য, প্রধান উপদেষ্টা নিজস্ব ফেসবুক অফিসিয়াল পেজে পোস্ট দিয়ে, এবং এটা আধা ঘন্টা পরে ওনারা তুলে নিয়েছেন। কি মনে হয়েছিল, হঠাৎ কি টাকার সমস্যা সরকারের আমাদের, নাকি এটা দেওয়ার পরে ওনারা ব্যাপক সংখ্যক টাকা পেয়ে গেছেন? এইটা কি আপনার চোখে পড়েছে? না শুনেন, এই দলে তো অনেক ধান্দাবাজ ঢুকে গেছে। এটা সরকারি কোনো পদক্ষেপ না, এটা কোনো ধান্দাবাজ সুযোগ নিয়েছিল। ধান্দাবাজের অ্যাকাউন্ট দিয়ে সে চেয়েছিল। আমরা তো এই দেশে মানুষ তো হলাম কি হুজুকে মাতি, আমরা হুজুকে মাতি। আমরা কোন হুজুর কত কত কথা বললো, সত্য না মিথ্যা বললো মানে না, দৌড়ে গিয়া লাফায় পড়ি। এখানে একজনের সুযোগ নিয়ে নিছে, একটা অ্যাকাউন্ট দিছে, আর জানে হুজুকে বাঙালি, হয়তো টাকা দিয়ে দিবে, হয়তো 1-2 ঘন্টার মধ্যে, হয়তো কয়েক লক্ষ টাকা হয়তো পাওয়া গেছে। তারা হয়তো তাদের টার্গেট পুরো হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। তারা আমাদের কতগুলো যারা সারাদিন হারাম কামাই করে, বুঝছেন না, তারা কি করে সারাদিন ওই ওই জাকাত দেওয়া নিয়ে, ফিতরা দেওয়া নিয়ে পাগল থাকে। চুরি করে যে ঘুষ খায় কামাই করে এটা বলে না, কিন্তু কামাইটা দেখায় জাকাত দিয়া, ফিতরা দিয়া, দান করে, দানবী এই করে। এই কতগুলো বাচ্চারা আছে যে সরকারি অ্যাকাউন্ট দেখলে লাফায় টাকা দিয়ে বলবে আমি দিয়েছি। কতগুলো ব্যাংক আছে চুরের বাচ্চারা, এগুলা করে। তখন কি করবেন বলেন? আপনি বাংলাদেশ ব্যাংক কি করে ফান্ড ক্রিয়েট করে, ওই শুয়ারের বাচ্চা কি করে ফান্ড ক্রিয়েট করে যে ত্রাণ দিবে? ওই সারা বাবার টাকা ব্যাংকের থেকে সুদে লাভ করে ওনার 25 কোটি টাকার ফান্ড তৈরি করবে। ওটাকে বাবার টাকা বলেন? বাংলাদেশ ব্যাংক ফান্ড ক্রিয়েট করে কে? বাংলাদেশ সেক্রেটারি বডি, সে কি করে ফান্ড তৈরি করবে? এটা তো ঘুষ, এটা দুর্নীতি। এটাকে খুশি করবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে? ওই হালার পুঁতি এটা বুঝে না, এইটুকু বুদ্ধি ওর হয় নাই। বড় বড় ওয়ার্ল্ড ব্যাংক মারা, IMF মারা, এটা বুঝে না। ইটস করাপ্ট প্র্যাকটিস, ইটস করাপ্ট প্র্যাকটিস। তুমি বেটা ত্রাণ তহবিল বানাও, ত্রাণ তহবিল বানায় বিভিন্ন ব্যাংকের থেকে তুমি চাঁদা উঠে গেছো, আর সব করে ব্যাংকগুলো তোমাকে টাকা দিচ্ছে। এগুলো বললে তো আবার আপনারা খুশি অখুশি হবেন। IMF এর লোক, ওয়ার্ল্ড ব্যাংকের লোক দালালি করে আর সারা বছর জীবনভর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করে আসছো। এখন বড় বড় পোস্ট আগ্রহে বড় বড় কথা বলো। আপনার কতগুলো জিনিস স্পষ্ট করতে হবে, সুস্পষ্ট বলতে হবে। ব্যাড ইজ ব্যাড, গুড ইজ গুড। আজকে জামাত ইসলাম এত বড় জনসভায় গিয়ে আহ্বান জানাইলো, আহ্বান জানাইতে গিয়ে উনি হার্ট ফেল করার মতো অবস্থা পড়ে গেছেন যে আমাদের আরেকটা লড়াই বাকি আছে। সেই লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে। আপনারা যে সময় রাজনৈতিক দল যারা ওনার সঙ্গে দেখা করতে গেছেন, ওনার সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা ওনার সঙ্গে আছি। উনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে ঐক্যবদ্ধ হয়েছেন। এখন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই উনি কাকে মিন করছেন, কার বিরুদ্ধে মিন করেছেন? আমি তো মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ, সরকার সহ, আর্মি, সেনাবাহিনী, নেভি, সবাই একযুগে, ছাত্র যুবক সবাই এই ডক্টর শামসুল রহমান সাহেবের আহ্বানে সাড়া দেওয়া উচিত। সবাই একযুগে তারা হাত শক্তিশালী করা উচিত যে হ্যাঁ, আমাদের দ্বিতীয় লড়াই শুরু হয়ে গেছে। আমরা দ্বিতীয় লড়াই এই দেশে দুর্নীতির বিরুদ্ধে শুরু করেছি। আসেন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমাদের একাত্মতা ঘোষণা করা দরকার ছিল। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। কাজে আমাদের তো দরকার ছিল, কই আমরা কেউ বলছি? আজকে ওনার সে লড়াইয়ের আহ্বানটা আজকে কোথায় হারিয়ে যাচ্ছে? সকল দুর্নীতিবাজরা এখন চুপ করে যাচ্ছে। এই লড়াইটা তো শুরু করতে হবে আমাদেরকে। এই লড়াইটা যদি জামাত ইসলাম শুরু করে, আমার মনে হয় সকল রাজনৈতিক দল জামাত ইসলামকে শক্তিশালী করা উচিত, যাতে এই লড়াইটা আমরা করতে পারি। তারপর ক্ষমতায় কে যাবে না যাবে পরের কথা। আগে তো আমরা দেশকে দুর্নীতি মুক্ত করি, দুর্নীতি দূর করি। এবং জামাতের আমি যে ডাক্তার দিয়েছেন, ডাক্তার দিতে গিয়ে যে উনি এত ভয় পেয়ে গেছেন যে জানি কার বিরুদ্ধে বলতেছি। এই দুর্নীতিবাজরা তো অনেক বেশি শক্তিশালী, তারা জানি কি করেন। উনি হতবিহ্বল হয়ে গেছেন, উনি ধরে রাখতে পারেন নিজেকে, পড়ে গেছেন একবার না দুইবার। তারপরে উনি বলেছেন উনি শহীদ হইল, ওনার সে লড়াই অব্যাহত থাকবে। আমি মনে করি আমাদের সবাইকে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করা উচিত। আমাদের এই লড়াইটা সমাপ্ত করা উচিত। নির্বাচন হোক, যাই হোক, সবকিছু পরে হবে, আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু হোক। আসেন সবাই মিললে সেই লড়াইটা নেতৃত্ব দেই, সবাই মিললে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করি। এই লড়াইয়ে যারা জয়লাভ করবে তারাই আগামীতে ক্ষমতা যাওয়ার অধিকার রাখে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আবার দেখা হওয়ার একদিন। আজকে আবার দেখা হবে নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।